আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। যারা নির্বাচন বানচাল ও বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টিকারীদের জনগণ রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে তারা গণতন্ত্র ও দেশের মানুষের পক্ষের শক্তি নয়। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায়। যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্ঠকাকীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, ব্যক্তির নয় দেশ ও জাতির উন্নয়ন করতে চায় বিএনপি। মিথ্যা ইতিহাস আওয়ামী লীগ যেটা সৃষ্টি করেছিল, মিথ্যা ইতিহাস 1/11 যেটা সৃষ্টি করেছিল, সেই মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ব্যক্তির উন্নয়ন নয়, এই জাতির উন্নয়ন এবং এই দেশের উন্নয়নে আমরা কাজ করে যাব। দেশে আবারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এক চেতনার বদলে আরেক চেতনার উদ্ভব হয়েছে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে, যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না। এখনো তো নির্বাচন হয়নি, কে ক্ষমতায় যাবে, জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি, তাহলে এই কথাগুলো কেন আসছে? আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখেই নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন পেছানোর সুযোগ নেই। দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মোহাম্মদপুর ও বীরপুরে চাঁদাবাজি বেশি হয় এমনটা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদাবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। তিনি বলেন, ক্ষমতা জনতার হাতে, জনগণ যদি নির্বাচনমুখী হয় তাহলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে, রাষ্ট্রের ক্ষমতা হলো জনগণের হাতে। মোহাম্মদপুর মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়, কোনো চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। দেশের জনগণ একদিন পিআর পদ্ধতি গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেনা জামায়াত ইসলামের লিডারশিপ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। 91টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। আমরা না বলতেছি, এই জাতি একদিন ইনশাআল্লাহ পিআর পদ্ধতি গ্রহণ করবে। এজন্য কি এটা অনর আর অনর না তাতে আসে না। আমরা যে দাবি জাতির কাছে দিয়েছি আমরা এটার উপর শক্ত থাকবো। কয়েকটি আসনের লোভ দেখিয়ে জাতীয় নাগরিক পার্টিকে কেনা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনায় তিনি কথা বলেন। আর জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। দেখুন নূর হোসেনের রিপোর্ট।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে একটি দলের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের সিজদার ক্যাবলা পরিবর্তন করে জনগণের মুখে তাদেরকে সিজদার ক্যাবলা করতে হবে। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন। নির্বাচনের তারিখ নিয়ে এনসিপির কোনো আপত্তি নেই জানিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, আসনের কাছে বিক্রি হবে না তার দল। যারা মনে করতেছে যে আমাদেরকে বাইনারি রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক দলের উত্থান হইতে দিবে না, আমরা আপনাদেরকে বলতে চাই, আসন দিয়ে আপনি আমাদেরকে কিনতে পারবেন না। আসন দিয়ে কিনা সম্ভব না। আমরা বিক্রি হইতে আসে নাই যে বিএনপিকে বলবো যে আপনি আমার আসনে ক্যান্ডিডেট দিবেন না, এখান থেকে শুধু আমি দাঁড়াবো, জামাতকে বলবো, অন্য রাজনৈতিক দলকে বলবো। তো এটা তো একটা মধ্যরাতের ইলেকশনই, যেখানে জনগণের সামনে কোনো অপশন নাই। আমরা তো এই নির্বাচন চাই না। নতুন ব্যবস্থার দিকে না এগোলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন আক্তার হোসেন। যদি নিয়মতান্ত্রিক আলোচনার মধ্য দিয়ে, যদি টেবিলের আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তন করা সম্ভব না হয়, নতুন সংবিধানকে বাধাগ্রস্ত করা হয়, আমরা কিন্তু রাজপথের মানুষ, রাজপথে ফিরে যেতে আমাদের 1 সেকেন্ড সময় লাগবে না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সব দলকে গণপরিষদ নির্বাচনের দাবিতে সরব হওয়ার আহ্বানও জানান এনসিপির নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে সকল নাগরিকের অধিকার সমান উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই অধিকার খর্ব করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই। চট্টগ্রামের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সন্ধ্যায় নগরীর JM সেন হলে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক RK দাস রূপু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু সকল ধর্মমতের ব্যাপারে প্রত্যেককে সহনশীল হবার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন কারো অধিকার হরণ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক বিবেচনায় বছরের পর বছর শিক্ষক নিয়োগ দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM ফায়েজ। সকালে রাজধানীর ফার্মগেটে বার্ক অডিটোরিয়ামে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ আয়োজিত নিড বেসড এডুকেশন সমস্যা ও সমাধান শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে সভাপতির বক্তব্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেন, দেশের পরিবর্তনের জন্য মেধাবীদের সরকারি খরচে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সেমিনারের বক্তারা বলেন, দেশের তরুণদের চাকরির বাজার ও শিল্পের জন্য প্রস্তুত করতে শিক্ষা ব্যবস্থাকে কারিগরি ও একাডেমিক 2 ভাগে ভাগ করতে হবে। কারিগরি শিক্ষাকে সামাজিক স্বীকৃতি প্রদান করতে হবে। যে বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে সুশিক্ষিত জাতি গঠনে সহায়তা করার জন্য একটি ট্যালেন্ট পুল গঠন করা হবে। এই ট্যালেন্ট পুল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। রাষ্ট্রীয় সম্পদ ও সময়ের অভাবে সকল শিক্ষক ও প্রতিষ্ঠানের ন্যায্য দাবি পূরণ সম্ভব হচ্ছে না, এমন কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল ইসলাম আবরার। বিকেলে রাজধানীর ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, স্বৈরাচার সরকারের সময় গণতন্ত্রহীনতার কারণে মানুষের দাবি আদায়ের সুযোগ ছিল না, তাই সবাই চাচ্ছে এখনই তাদের দাবি পূরণ করা হোক। শিক্ষকদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত জানিয়ে উপদেষ্টা বলেন, শিক্ষার মান উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যে প্রকাশ পাবে। তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কেবল চর্চা করলেই হবে না, অনুবাদ করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। একটা আর্জেন্সি থেকে তারা মনে করেন এখনই আমাদেরকে পেতে হবে, এখনই এই দাবিগুলো উত্থাপন করতে হবে, এখনই সরকারের কাছ থেকে আদায় করতে হবে। এবং সেটা সবসময় যে সরকারের পক্ষে মানে সেটা সম্ভব না এই দাবিগুলো মেটানোর জন্য, তার জন্য যে সম্পদ কমিট করতে হবে।
ডাকসুর প্যানেল ও ইশতেহার প্রণয়নে ব্যস্ত সময় পার করছে ছাত্র সংগঠনগুলো। জোট গঠন সহ পূর্ণাঙ্গ প্যানেলে কারা থাকছে তার হিসেব নিকাশ করছেন নেতারা। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে এখনও শঙ্কায় ছাত্রদল, যদিও শুরু থেকেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেনের আরও একটি রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলছে। এরই মধ্যে ডাকসুতে প্যানেল ও প্রার্থী নিয়ে ব্যস্ততা বেড়েছে ছাত্র সংগঠনগুলোর। ডাকসু নির্বাচনের দিনক্ষণ এগোনোর সঙ্গে সঙ্গে সবার নজর এখন ছাত্র সংগঠনগুলোর প্যানেল ও প্রার্থী বাছাইয়ে। জোট গঠন ও যোগ্য প্রার্থী নির্ধারণে সংগঠনগুলোর মধ্যেও চলছে বিস্তর আলোচনা। ডাকসু নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছি সকল অংশীজনদের যেন এখানে তাদের নির্বাচনী প্রচারণা এবং সিকিউরিটি এই বিষয়গুলো এনশিওর করা হয়। তো এখানে অনেকগুলো ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই ষড়যন্ত্র চক্রান্তগুলো মোকাবেলা করার জন্য এখানে যতগুলো অংশীজন আছে আমাদের সবাইকে একটা কনসেনসাসে আসতে হবে। শুধুমাত্র বামপন্থী বিভিন্ন সংগঠনের যারা কর্মী নেতা তারা নয়, তাদের বাইরেও যারা এতদিন ধরে বিভিন্ন রকম গণতান্ত্রিক লড়াইয়ে প্রকাশ্য লড়াই করেছেন, সেই প্রকাশ্য লড়াইকারীদেরকে সম্পৃক্ত করে আমরা একটা প্যানেল তৈরি করব। গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ধরনের ফ্যাসিলিটিস দরকার শিক্ষার্থীদের, এটাকে কেন্দ্র করে আমরা ইস্তেহার ঘোষণা করব। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে ছাত্রদলের নেতারা। গণতন্ত্রের মূল স্তম্ভ হলো নির্বাচন প্রক্রিয়া। সেই নির্বাচন প্রক্রিয়া ব্যাহত হবে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো বিশ্বাস করে না। কিন্তু নির্বাচনের পরিবেশ অবশ্যই সকল অংশীজনের জন্য ফলপ্রসূ হতে হবে এবং সকল অংশীজনের নির্বাচনী পরিবেশে অংশগ্রহণ করার লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তদের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে জানায় চিফ রিটার্নিং কর্মকর্তা। যাদের বিরুদ্ধে থানায় মামলা আছে, শাহবাগ থানায়, ছাত্র ছাত্রী সহ কোনো একটা পক্ষের বিশাল একটা অভিযোগ আছে, অভিযুক্ত যারা তাদেরকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তাদের নিশ্চয়তারা প্রমাণ পেয়েছে। ওই প্রমাণ ভিত্তিতে তাদেরকে সাময়িক ভোটার তালিকা থেকে বিরত রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে ভোটার তালিকা যে সে বিরত, তাহলে সে ক্যান্ডিডেট হতে পারে না, সে ভোটে দিতে পারবে না। মনোনয়নপত্র বিতরণের 4 দিনে ডাকসুতে ভিপি পদে 10 জন সহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 43 জন প্রার্থী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। রাজশাহীর পবা উপজেলায় ঋণের কারণে স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পর গৃহকর্তার আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসনের প্রশিক্ষণ কেন্দ্রের এক অনুষ্ঠানে তিনি কথা জানান। ঋণের সাথে অনেক অসুবিধা হয়, এখন দেখতে হবে আসলে ঋণের জন্য কিনা, কার থেকে নিয়েছে, সুদ যদি বেশি হয় বা যারা তাগাদা বেশি দেয়, এটা ডেফিনেটলি যদি করে থাকে এটা অ্যাড্রেস করা হয়। এটা দুঃখজনক। ঋণের ইসে থাকে, সেটা ব্যাংকের ঋণ বলুন, এনজিওদের ঋণ বলুন বা অন্য মহাজনদের ঋণ তো আরও খারাপ। সেগুলো কোনো ক্রমে না হয় সেটা আমরা হয়তো এটা দেখে ট্রেনে, বাট সম্পদের বিবরণ আমরা দিয়ে দিয়েছি কিন্তু বসে আগে। এখন এটা ডিসাইড করে গভর্নমেন্ট, এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই। পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণে বাংলাদেশকে শীর্ষস্থানে নিয়ে যেতে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এবং অংশীদারদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার রাজধানীর একটি হোটেলে পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ শিল্প বিষয়ক এক সেমিনারে এ আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা সমুদ্রে কার্বন নিঃসরণ কমিয়ে আনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সে বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে কাজ করতে হবে বলে জানান উপদেষ্টা। পরিবেশ বান্ধব কম কার্বন নিঃসরণকারী জাহাজ নির্মাণ এবং রফতানি করতে পারলে তৈরি পোশাক খাতের পর এই শিল্পই বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি খাত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। শিল্প মন্ত্রণালয় এই শিল্পের জন্য সহায়ক হয় এমন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সাথে নিয়ে প্রয়োজনীয় নীতি প্রণয়ন করবে এবং সহায়তা প্রদান করবে বলেও জানান আদিলুর রহমান। সিলেটের জাফলং থেকে লুট হওয়া 2.5 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে টাস্কফোর্স। সদর উপজেলার ধোপাগুল এলাকার স্টোন ক্রাশার মিল ও বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়। সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোসনুর রুবাইয়াত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধোপাগুল এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স।
এ সময় মহালধিক গ্রামে বসতবাড়ি ও ধোপাগুল এলাকার ক্রাশার মিলে বালু মাটি দিয়ে ঢেকে রাখা অবস্থায় পাথরের সন্ধান মেলে। জব্দ পাথর সাদা পাথর এলাকায় ছড়িয়ে দেয়া হবে বলেও তিনি জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা খালেদা জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি তা মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ধানের শীষকে বিজয়ী করতে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে সম্মিলিত সনাতনী সমাজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টার সময় শহরের শ্রী অঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। এক্সপেল ডুয়াল অ্যাকশন অ্যারোসলের সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 134 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তি অনুযায়ী এই তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় কোনো ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পায়নি। চলতি বছরের 15 আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 25,710 জন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে 104 জন মারা গেছেন। দেশে জ্বালানি তেল সরবরাহে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন পয়েন্টে ট্যাঙ্কারের পরিবর্তে পাইপলাইনের মাধ্যমে জ্বালানির সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির এই উদ্যোগে সময়সহ বিপুল অর্থ সাশ্রয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের নতুন মাত্রা দিতেই উদ্বোধন করা হয়েছে পাইপলাইন প্রকল্প। শনিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে এর উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রকল্প সংশ্লিষ্টরা জানায় 2018 সালে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত 250 কিলোমিটারের পাইপলাইনের প্রকল্প হাতে নেওয়া হয়। চলতি বছরের মার্চে পদ্মা অয়েল কোম্পানির মাধ্যমে সেনাবাহিনীর 24 কনস্ট্রাকশন ব্রিগেড পাইপলাইন স্থাপনের কাজ শেষ করেছে, যাতে ব্যয় হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। এই পাইপলাইন 6 জেলার 15টি উপজেলা এবং 20টি নদীর নিচ দিয়ে স্থাপন করা হয়েছে, যা নিরাপদ রাখতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকাতে এই বিভিন্ন নদী পার হয়ে যেত, নানা ধরনের সমস্যা হতো, পরিবেশ দূষণ হতো, অপচয় হতো, সেটি দূর করে আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে প্রথমত ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থায় আছে পাইপলাইন ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে PIDS, এবং লিক ডিটেকশন সিস্টেম, সংক্ষেপে LDS। দ্বিতীয়ত আছে একাধিক ড্রোন, যা পরিচালনা করে দূরে বসে পাইপলাইন পর্যবেক্ষণ করা যাবে। এই প্রকল্প বাস্তবায়ন আরও কম সময়ে হলে ব্যয় সাশ্রয় হতে পারত বলে জানান জ্বালানি উপদেষ্টা। সম্পদেরও আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারছি না দুটি কারণে। একটা হচ্ছে দুর্নীতি, আপনারা সবাই জানেন, আরেকটা হচ্ছে অপচয়ের কারণে। যদি আমরা দুর্নীতি কমাতে পারি, যদি আমরা অপচয় কমাতে পারি, যদি আমরা টেকনোলজিক্যাল প্রোগ্রেসকে এমব্রেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে বিপুল জনসংখ্যা আর জন্য গ্রোথ, এটা অ্যাচিভ করা এটা খুব একটা সহজ কাজ নয়। পাইপলাইন স্থাপনের মাধ্যমে প্রথম পর্যায়ে চট্টগ্রাম থেকে ঢাকা নারায়ণগঞ্জে বছরে 15 লাখ টন ডিজেল পাঠানো যাবে। পরবর্তীতে আশুগঞ্জ, বাঘাবাড়িতে নেওয়া যাবে আরও 6 লাখ টন। এই লাইনে 50 লাখ লিটার তেল পৌঁছাতে সময় লাগবে মাত্র 12 ঘন্টা, যা আগে লাগতো 48 ঘন্টা। ফলে বছরে সাশ্রয় হবে 326 কোটি টাকা। এনটিভি নিউজ ডেস্ক। এশিয়া কাপের পরে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচ করে ওয়ানডে ও T20 সিরিজ খেলবে বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। 2 অক্টোবর শুরু হবে 3 ম্যাচের T20 সিরিজ।
পরের 2 ম্যাচ 4 ও 6 অক্টোবর। 2 দিন বিরতির পর 9 অক্টোবর শুরু হবে ওয়ানডে সিরিজ। 11 ও 14 অক্টোবর বাকি 2 ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল। মাঠ চূড়ান্ত না হলেও সবগুলো খেলা অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এই সিরিজে আগে সেখানেই টি-20 এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। সেখানে গ্রুপ বিতেও প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানকে পাচ্ছে লিটন দাসের দল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।